নমস্কার। অঙ্গনার অঙ্গনে শীর্ষক অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আজকে কিন্তু আমরা এই অনুষ্ঠানটিকে একটু অন্যরকমভাবে সাজিয়েছি। এই মুহূর্তে আমরা রয়েছি আমাদের রাজ্যের রাজধানী আগরতলার প্রাণকেন্দ্রে সিটি সেন্টারের আর্ট গ্যালারিতে, যেখানে প্রদর্শিত হচ্ছে লা ফেমে নামক একটি সংস্থার দ্বারা পরিচালিত চিত্র এবং ভাস্কর্য প্রদর্শনী। আমরা আজকে এই লা ফেমে যে সংস্থাটি রয়েছে সেই সম্পর্কে অনেক কিছু তথ্য জেনে নেব, কিন্তু এর আগে আপনাদের একটি কথা বলে রাখি, এই যে সংস্থাটি সেটি কিন্তু শুধুমাত্র মহিলাদের দ্বারা পরিচালিত, অর্থাৎ মহিলা চিত্রশিল্পীদের দ্বারা পরিচালিত একটি সংস্থা। তাহলে চলুন আর দেরি না করে আমরা ঘুরে দেখি এই প্রদর্শনীটি এবং কথা বলে নেই লা ফেমের যে পরিবারের সদস্যরা রয়েছেন তাদের সাথে। আপনারা দেখতে পাচ্ছেন যে আমার ঠিক পেছনে একটি কিন্তু অপূর্ব সুন্দর একটি সৃষ্টি আমরা দেখতে পাচ্ছি, আর যিনি এর স্রষ্টা তিনি আমাদের ঠিক পাশেই দাঁড়িয়ে রয়েছেন। আমরা এই মুহূর্তে কথা বলবো এই যে লা ফেমে সংস্থাটি রয়েছে তার যিনি সেক্রেটারি তার সাথে, নাম তপতী ভৌমিক মজুমদার। দিদি, কি বলবো, একটা অসাধারণ এত সুন্দর করে তৈরি করেছো, সত্যি অভিভূত হচ্ছে। ধন্যবাদ। তোমার কাছে প্রথমে এই বিষয়টি নিয়ে তো জানবই, কিন্তু এর আগে যেটি জানবার, এই যে লা ফেমে আমরা যতদূর জানি সেটি কিন্তু একটি ফরাসি শব্দ। তো এর শব্দটির যে ব্যুৎপত্তিগত অর্থ রয়েছে কিংবা কেন এই ধরনের নামকরণ, সেটি যদি শুরুতে আমাদের একটু জানাও। আমরা যখন এই আমাদের সংস্থাটি নিয়ে ভাবছিলাম, তখন আমাদের অনেকগুলো নাম আমরা কালেক্ট করেছিলাম। তখন একটা শব্দ এলো লা ফেমে। তো সেটা বলি, চেনো তোমরা, আমার মেয়ে কোনো একটা গল্প পড়তে গিয়ে সেখানে গল্পের মাঝখানে ছিল পাওয়ারফুল ওমেন। সেটার ওই গল্পের হয়তো বা পুরোটাই লা ফেমের অর্থ হয়তো পাওয়ারফুল ওমেন নাও হতে পারে, কিন্তু সেই গল্পের মধ্যে যে মাঝখানে যে ওই কথাটা এসেছিল সেখানে সেটার মিনিং ওটাই দাঁড়ায় পাওয়ারফুল ওমেন। তো সেই হিসাবে আমাদের সেটা খুব শুনতে খুব ভালো লাগছিল, তো আমরা তখন সেটাকে সিলেক্ট করলাম লা ফেমে, সেটাই আর কি। আচ্ছা, এই যে মহিলাদের নিয়ে তোমরা এটা সংস্থাটা তৈরি করেছো, তার জন্য বলতে পারি একদম অ্যাপ্রোপ্রিয়েট একটা নামই আমরা বলতে পারি। আচ্ছা দিদি, তোমার এই যে বিষয়বস্তু রয়েছে, যে পেছনে আমরা দেখতে পাচ্ছি এই সৃষ্টি, এই বিষয়বস্তুটা নিয়ে একটু বলো। আমার এই ছবিটার নাম হলো সৃষ্টির চিরন্তন সুতা। আসলে আমাদের যে সংস্থাটি বা দলটি লা ফেমে, আমরা মহিলাদের একটি দল। তো আমি এবং আমরা সবাই বিশ্বাস করি আমাদের যে সৃষ্টির যে আদিকাল থেকে যে সৃষ্টির চিরন্তন এটা চলে আসছে, সুতাটা চলে আসছে, তার একমাত্র ধরে রাখার যে পাওয়ারটা, সেটা একদম আমি নারীকেই বিশ্বাস করি। সে ঘরে বাইরে যেভাবে তারা নিজেদেরকে প্রদর্শন করে এবং প্রত্যেকটা জিনিস যেভাবে ধরে রাখে। আর আমার ছবির বিষয়বস্তু হলো প্রকৃতি এবং নারী। তো আমি প্রকৃতি যেরকম পাওয়ারফুল, প্রকৃতি যেরকম ঝড় বৃষ্টি সব কিছুর মাঝখানে নিজেকে রক্ষা করে, ধ্বংস হওয়ার পরও নিজেকে সৃষ্টি করে, তেমনি আমি সেই পাওয়ারটাকে, সেই শক্তিটা সঙ্গে আমি মেয়ের তুলনা করি, নারীর তুলনা করি। তো সেই হিসেবে আমার ছবির নাম হলো সৃষ্টির চিরন্তন সুতা। তো যার সঙ্গে আমাদের লা ফেমের অনেকটা মিল আছে, একদম ভীষণভাবে একটা যোগসূত্র রয়েছে। অসাধারণ তোমার এই সৃষ্টি। আমরা চাইব তোমার কাছ থেকে আরও অনেক নতুন নতুন যেন সৃষ্টি আমরা আগামী দিনেও পাই। ধন্যবাদ তোমাকে দিদি।
লাভ এমএ পরিবারেরই একজন সদস্যা, আপনাদের সকলেরই পরিচিত মুখ আমাদের সংঘমিত্রা দত্ত নন্দী। দিদি, তোমার কাছে যে বিষয়টি জানার, যে মহিলাদের নিয়ে আলাদা করে এই যে একটা ভাবনা, আমরা মহিলারা একত্রিত হয়ে মানে একটা নারী শক্তির একটা উদাহরণ আমরা বলতে পারি, এর নেপথ্যের কারণটা যদি একটু বলো। এটা ধরো, সত্যি কথা বলতে গেলে একটা কথাই বলতে হয়, নারী একটা শক্তি, পাওয়ার। নারী একটা পাওয়ার। তো বিভিন্ন ক্ষেত্রে তুমি ঘর বলো, বাইরে বলো, ঘরে বাইরে বলো, সব জায়গাতেই মানে নারীরা যেভাবে সব কিছু, আমি বিশ্বাস করি আর কি, আমি মনে করি নারীরা যেভাবে সব কিছু সামলে সব পরিস্থিতি সব কিছুই মানে নিজেরা অ্যাডজাস্ট করে যেভাবে চলে, পাওয়ারটা একটা আলাদাভাবে নারীর মধ্যে আছে। আর এই যে মহিলাদের, আমাদের যে সংগঠনটা, মহিলাদের বিশেষভাবে, এটা কেন মহিলা চিত্রশিল্পী, ভাস্কর্য শিল্পী আমরা আলাদা করছি, ধরো এরকম অনেক গ্রুপ আছে, অনেক গ্রুপ আছে, মিক্সড আছে, আলাদাভাবে কিন্তু কোনো মহিলাদের গ্রুপ নেই, অন্তত নর্থ ইস্টে মানে মোটামুটি দেখতে পাই না। হ্যাঁ, নর্থ ইস্টে মোটামুটি আমরাই এখন অবধি মহিলাদের মানে শিল্পীদের দল। তো মহিলাদের ব্যাপারটা হচ্ছে কি, মানে জন্মলগ্ন থেকে মহিলারা কিন্তু শিল্পী। একটা বাড়ির মা, ঠাকুমা, পিসিমা দেখো একটা কাঁথা স্টিচ একটা ফোড় দিল, তখন থেকেই কিন্তু তাদের মধ্যে এই শিল্প চেতনাটা বেরিয়ে আসে। সেই ক্ষেত্রে এরকম অনেক গুণী আমাদের এরকম ঠাকুমা, মাসিমা, পিসিমা, এরকম মারা আছেন, নিজেদেরটা প্রকাশ করতে পারেন না। হ্যাঁ, সংসারের চাপে নানা রকম ইয়েতে নিজেদের জন্য অতটা ভাবে না। তো এখন এরকম ধরনের আমাদের যারা নারীরা, তাদেরকে তুলে নিয়ে আসার জন্যে, হ্যাঁ, তাদেরকে তুলে নিয়ে আসার জন্যে আমরা কিন্তু অনেকগুলো আমরা ওয়ার্কশপও করেছি। শুধু মহিলারা না, মেয়েরাও, ছোট মেয়েরাও, ওদের হাতের কাজের শেখানো হয়েছে, ওয়ার্কশপ হয়েছে ওদের নিয়ে। যে এই যে মহিলারা কিন্তু ভীষণ গুণী মহিলারা আছে, যে আমরা এরকম জানতে পারি না, আমরা শহরের মানুষরা যেন অনেক কিছু আমাদের স্কোপ আছে প্রকাশ করার, ওদের কিন্তু গ্রামের মহিলা বা এরকম ওদের এত সুযোগ নেই। সেখানে আমরাই যদি মহিলাদের জন্য এগিয়ে না আসি, সেটা তো হয় না। তাই আমরা নিজেরা মনে করলাম যে আমরা একটা মহিলাদের একটা গ্রুপ তৈরি করি, তাহলে আমরা এই যে কাজকর্ম এত ভালো ভালো কাজ করছে, ওদেরকে তুলে নিয়ে আসা, হ্যাঁ, ওরা স্বনির্ভর হওয়া এবং বাণিজ্যিকভাবে ওরা কিন্তু ওদের কাজ নিয়ে সফল হতে পারে। সেই উদ্দেশ্যে মোটামুটি আমরা কিন্তু ওটাই আমাদের, এবং আমাদের দেখে ইন্সপায়ার হোক। আর আমাদের যে এখানে ছোট বড় সবাই আমরা একসঙ্গে কাজ করছি, আমাদের তো আমাদেরকে দেখেই উদ্বুদ্ধ হোক আরও কিছু। সব কিছুর পরে আমাদের একটাই পরিচয়, আমরা শিল্পী। তোমার এই শিল্পত্বের ছোঁয়া আমি তো পেছনেই দেখতে পাচ্ছি, এত সুন্দর। এই তোমার এই যে ভাবনা, এই বিষয়বস্তু নিয়ে একটু বলো। আমারও ওই যে একটু বললাম যে কথাটা, আমারও কিন্তু নারী, প্রকৃতি এবং নারী ও প্রকৃতি। ধরো তুমি একটা গাছ, আমি গাছ ধরি, কি করে গাছ? তোমার পরিবেশ রক্ষা করে, হ্যাঁ, অক্সিজেন দেয়, তোমাকে ছায়া দেয়, হ্যাঁ, তোমার এই যে একটা বট গাছ ধরো, ছায়া দেয়, পরিবেশটা ঠিক করে তোমার। সেই ক্ষেত্রে যেমন প্রকৃতি, একটা গাছ পুরো বাইরের এটা পরিবেশটা ঠিক রাখে, একজন নারীও কিন্তু একটা পরিবারে, সেও বট গাছ। যদিও আমরা বাবাদের বলি, কিন্তু মেরুদণ্ড, সত্যি একদম। মেয়েরাও তোমার বাড়িতে নানা রকম পরিস্থিতির, এরা মানে কী বলবো, ফাইট করেই তো চলছে, করে সব কিছু রেখে নিজেদের উপরে সবটা যন্ত্রণা হোক, সবটা নিজেদের মধ্যে রেখে কিন্তু সবাইকে প্রোটেক্ট করে। একটা গাছ যেমন প্রোটেক্ট করে, একজন মহিলাও কিন্তু, নারীও কিন্তু প্রোটেক্ট করে। তো আমার হচ্ছে কি, এখানে সেই ক্ষেত্রে ওই একটা কথাই বলতে হয়, নারী নির্যাতন।
এই যে হচ্ছে, কিন্তু আমাদের তো নারীদের প্রোটেক্ট করতে হবে। প্রোটেক্ট না করলে তো, একটা নারীকে যদি প্রোটেক্ট না করা হয় তাহলে তো সবটাই একদম, যেমন গাছ আমরা রাস্তা বড় করার জন্য, বড় বড় বিল্ডিং করার জন্য গাছ কেটে ফেলছি, কিন্তু গাছ তো কোনো কথা বলতে পারে না। কিন্তু আমাদের সবটাই তো এদের রক্ষা করা দরকার, তাহলে গ্লোবাল ওয়ার্মিং সবটাই ব্যালেন্সড হবে আর কি। আমার মোটামুটি কিন্তু এর ওপরে, আর আমার ল্যান্ডস্কেপ সেই মানে আমরা যা দেখি ওরকম ধরনের না, এটা একটু ক্রিয়েটিভলি আমি আমার মতো করে ভাবি আর কি। সত্যি অসাধারণ। আমাদের দর্শক বন্ধুরাও যারা দেখছেন সত্যি আপ্লুত হবেন যে প্রকৃতি এবং নারী, আমরা প্রকৃতিকে নারী হিসেবেই তো, যেটা তুমি বলছিলে, কিন্তু এত সুন্দর একটি মেলবন্ধন করালেন একটা শিল্পের মধ্য দিয়ে, সেটা সত্যি একটা অভাবনীয়। ধন্যবাদ তোমাকে অনেক। আমরা কথা বলবো চিত্রশিল্পী জয়শ্রী রায়ের সাথে। জয়শ্রী, যে বিষয়টি তোমার কাছ থেকে জানা, আমরা ঘুরতে ঘুরতে দেখছিলাম যে অনেকগুলো বিষয় কিন্তু রয়েছে এই প্রদর্শনীতে, কিন্তু তারপরেও বিষয়গুলোর মধ্যে কোথাও না কোথাও কিন্তু একটা যোগসূত্র আমরা খুঁজে পাচ্ছি। তো সেই এবারের যে বিষয় নিয়ে তোমাদের ভাবনা, সেটি সম্পর্কে একটু বলো। আমাদের সবার ছবিগুলি দেখতে হয়তো বা অন্যরকম হতে পারে, কিন্তু ভালো করে দেখলে কিন্তু আমাদের সবার ছবিতে কিন্তু নারী আছে এবং প্রকৃতিও আছে। যেরকম আমার ছবিটা এখানে আছে, এখানেও নারীও আছে, সেই প্রকৃতিও আছে। হ্যাঁ, আমি দুটো নিয়েই কাজ করি। যেমন এখানে আমার যে নস্টালজিক মেমোরি যেগুলো আছে আর কি, ছোটোবেলায় আমরা যেরকম খেলতাম, এখন কিন্তু বাচ্চারা সেই অর্থে এইসব খেলা কোনোদিনও ওরা জানেও না, বললেও বুঝতে পারবে না। এখন ওরা যেরকম মোবাইল নিয়ে গেমে ব্যস্ত থাকে, চড়াই পাখিও সেম। মানে এখন আমরা আগে যেরকম ছোটোবেলায় যতটা দেখতে পেতাম, এখন কিন্তু আমরা দেখতে পাই না বর্তমানে। আর প্রকৃতিও আছে আমার ছবিতে, প্রকৃতি নিয়েও আমি কাজ করি। ওই দুটোই আছে আমাদের সবার ছবির মধ্যে, মানে মিল যেটা বলতে গেলে। সত্যি তুমি যে বলছিলে যে চড়াই পাখির কথা, এই বিষয়গুলো দেখে মনে হচ্ছিল যে ছোটোবেলায় কত ধরনের, মানে প্রকৃতির কত কাছাকাছি আমরা ছিলাম। এখন তো বলতে গেলে ডিজিটাল ওয়ার্ল্ড হতে হতে সবাই এই খেলাগুলো পুরো হারিয়ে যাচ্ছে, আর এই বিষয়গুলো তোমার এখানে উঠে এসেছে নানাভাবে। তো আরেকটা বিষয় জানান যে তোমরা তো অনেক মানে শেখাচ্ছ, অনেক ছাত্রছাত্রী রয়েছে, তো এগুলোর মধ্যে কি মনে করো, কী ধরনের তাগিদ এখনকার বাচ্চাদের মধ্যে তোমরা দেখতে পাও? চিত্রশিল্পের প্রতি কতটা আগ্রহ? এমনও দেখা যায় যে কিছুটা সময় পরে গিয়ে হয়তো সেটা বন্ধ হয়ে যাচ্ছে, কেন? একটু বিস্তারিত বলো। না, এখন মানে আমরা যখন শিখতাম ছোটোবেলায়, আমিও ছোটোবেলায় আঁকা শিখতাম, তখন ধরো আমি আঁকাই শিখতাম, পাশাপাশি গান শিখতাম, কিন্তু মানে দুটোর মধ্যে যদি তুমি দেখতে আঁকাটাকেই বেশি ভালোবাসতাম। আর এখন কি হয়েছে, ধরো এখন বাচ্চারা তো বুঝতে পারে না, বাচ্চাদেরকে গার্জিয়ানরা কী করে ধরো গানও শেখাচ্ছে, আঁকাও শেখাচ্ছে, নাচও শেখাচ্ছে, ওইদিকে সুইমিংও শেখাচ্ছে, ক্যারাটেও শেখাচ্ছে, সব শিখছে। ফলে কি হয়, সব কিছু শিখে ওদের মধ্যে কোনোটাই করে ওঠা হয় না লাস্ট অবধি, যার জন্য আর টিচারের বাড়ি এখন মানে আমরা যখন পড়তাম আমাদের হয়তো একটা বা দুটো টিচার ছিল, খুব বেশি হলো একটা বা দুটো, খুবই কম ছিল, একটাই ছিল টিচার যা সব পড়াতো ওরা। আর এখন প্রত্যেকটা সাবজেক্টের একটা সাবজেক্টের জন্য ধরো দুটো তিনটে করে টিচার। তো ওরা একটু মাঝখানে বলি, একটা বিষয় কিন্তু আছে যে আমার পড়াশোনার জন্য আমাকে আঁকা শিখতে হবে, আমাকে সায়েন্স নিয়ে পড়তে গেলে আঁকা শিখতে হবে, এটাই বলছি। ওইটার জন্যই কিন্তু আসা, ধরো যতটুকু আসছে, ধরো 6-এ উঠলেই বলছে কি ম্যাডাম আর আসতে পারবে না, কেন? ও টিচারের বাড়ি। তখন খুব দুঃখ লাগে যে ধরো একটা ছোট বাচ্চাকে ছোট থেকে করে হাতে পিঠে করে মানে মানুষ করলাম, আঁকাটা ধরিয়ে আনলাম, হঠাৎ করে বললো আর শিখবে না। প্রেশারও দেওয়া যায় না, কারণ এইসব কাজ কিন্তু ধরো ধরে বাঁধে হয় না, নিজের থেকে যদি না আসে, তাগিদে যদি না করে, এগুলি কিন্তু হয় না। সত্যি আসলে এই ভালো সব কিছুর মূলেই বোধহয় রয়েছে ভালোবাসাটা। সেই ভালোবাসার আগে ভালোবাসা না থাকলে কিছুই হবে না। আন্তরিকতা, ভালোবাসা, এগুলো যদি থাকে তাহলে হয়তো আজকে তোমরা যেভাবে কাজ করছো, আগামী দিনেও বাচ্চারা যারা রয়েছে তারা সেভাবেই কাজ করবে। অনেক ধন্যবাদ জয়শ্রী তোমাকে, আর ভীষণ সুন্দর তোমার আঁকা দেখতে পেলাম আমরা, খুব ভালো লাগলো।
ঘুরতে ঘুরতে আমরা একজন বন্ধুকে আমাদের পাশে পেয়েছি, যিনি এসেছেন এই প্রদর্শনীটি ঘুরে দেখতে। বন্ধু, আপনার নাম? আমার নাম কৌশিক দেব। আচ্ছা, আপনি কি প্রফেশনের সাথে যুক্ত রয়েছেন? আমিও ছবি আঁকি, আমিও ছবি আঁকতে ভালোবাসি। তো ছবি ভালোবাসি বলেই আজকে ছবি আসতে দেখা। হ্যাঁ, সেই মানে চিত্রশিল্পের ভালোবাসার তাগিদেই এখানে আসা। তো ঘুরছেন, মানে আজকে প্রথমেই এসেছেন কি? হ্যাঁ, আজকে আমি প্রথম এসেছি। আচ্ছা, তো ঘুরে দেখে কেমন লাগলো? আপনার অনুভূতিটুকু যদি আমাদের সাথে একটু ব্যক্ত করেন। আমি এসেছি কিছুক্ষণ আগে, এসে সবটা দেখলাম, খুব ভালো লাগলো কাজগুলি। কারণ এক একজনের কাজ তো এক এক রকম হয়। তো এক একজনের ছবির ভিতরে যে ট্রাভেলিংয়ের জায়গাটা, হ্যাঁ, ওইটা আমরা খুব ভালো ফিল করতে পারি। যারা ছবি বুঝে তারা সবাই ফিল করতে পারে। তো আমি সবগুলি ছবি দেখছিলাম না, ওইগুলির মধ্যে নিজেকে ভ্রমণ করছিলাম, মানে ঘুরছিলাম। খুব ভালো লাগছিল ছবিগুলি, দারুণ। মানে বলতে গেলে মানে ছবিগুলোর সাথে একাত্ম হয়ে যাচ্ছিলেন নিজের, মানে অ্যাকচুয়ালি যেটা হচ্ছে এই ছবির মধ্য দিয়ে, তো চিত্রশিল্পের মধ্য দিয়ে প্রত্যেকটা শিল্পী নিজের মনের ভাবকে প্রকাশ করে। তো এখানে ঘুরতে ঘুরতে আপনার মানে স্পেশাল কি অনুভূতি হচ্ছিল, যে এই ছবিগুলো বেশি আকর্ষণ করছিল আপনাকে? কি ভাবনা আপনাকে সেভাবে আকর্ষণ করছে? ভাবনাটা বলতে আসলে যে তাদের যে একটা গ্রুপ লাভ ইমেজ, যেটা একটু আগে জানলাম, হ্যাঁ, মানে তারা সব মহিলারা মিলে একটা গ্রুপ। তো ছবির মধ্যেও কিন্তু সেই পাওয়ারটা আছে, দেখতে পাচ্ছি। ছবি যখন কথা বলে একটা কথাই আছে, তো সেই কথাটা ছবি নিজেই বলে দিয়েছে। কারণ সবগুলি ছবির মধ্যে আমি দেখতে পেলাম ওই সাবজেক্টটা বা ওই পাওয়ারটা আছে ওদের ছবিতে। এইটাই। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। তোমার আঁকাগুলো তো এখান থেকেই শুরু হয়েছে? এখান থেকেই শুরু। হ্যাঁ, বেশ কিছু আঁকা তোমার দেখতে পাচ্ছি, খুব সুন্দর, মানে এত সুন্দর করে এঁকেছো। আচ্ছা, এই যে আঁকাগুলো এঁকেছো তুমি, এর বিষয়বস্তুটা নিয়ে একটু শুরুতেই বলো। আমার আঁকাগুলোর মধ্যে হ্যাঁ, সবগুলোর মধ্যে একটা ভালোবাসার ছোঁয়া আছে, দেখতে পাবে। আর সবচেয়ে বড় কথা হলো মেয়েদের যে ভালোবাসাটা, ওইটা আমি রেখেছি সবগুলো ছবির মধ্যে। দেখো, মা বাচ্চাদের নিয়ে প্রোটেক্ট করছে, মানে ওকে আগলিয়ে রেখেছে। আমি ওই ছবিটা বলছি, এখানে বলছি। তো মেয়েদের মধ্যে যে ভালোবাসাটা থাকে, আমার প্রত্যেকটা ছবির মধ্যে তাই ফুটে উঠেছে। আমি যতদূর জেনেছি যে 2018 সালের 26শে নভেম্বর বোধহয় তোমাদের এই লা ফেমের আত্মপ্রকাশ হয়। তো এই যে এখন এবছর 6ষ্ঠ বার্ষিকী বোধহয়, না? 6ষ্ঠ বার্ষিকী। তো এতগুলো বছর ধরে তোমরা কাজ করে চলেছ, কি ধরনের অভিনবত্ব এসেছে তোমাদের কাজে? আমাদের কাজে অভিনবত্ব সবচেয়ে বেশি এসেছে যে আমরা মেয়েদের নিয়ে যেমন আমরা কাজ করছি, আমরা ছেলেদের নিয়েও সেরকমভাবে কাজ করি। আচ্ছা, সমানভাবে আমরা রাখতে চাই। তো আমরা সমতলে ওদের নিয়েও আমাদের এক্সিবিশন হয়, এবং নেক্সট আমরা করব যে আমরা এখন সামনে যে ওমেন্স ডে আসছে, ওমেন্স ডেতে আমরা ছেলেদের নিয়ে একসঙ্গে কাজ করব। আমরা গত বছর একটা করেছি, নেক্সট আবার এই 24 আর একটা করব। না, ছেলেদের নিয়ে কাজ করছো তোমরা, ঠিক আছে, কিন্তু লা ফেমে তো শুধু মহিলারাই করছে বোধহয়। শুধু মহিলারা, আমরা নিজেরা যখন কাজ করি তখন আমরা শুধু মহিলাদের কথাই চিন্তা করি। তো শুধু মহিলাদের নিয়ে কিন্তু একটা সংগঠন হয়, যেটা আমরা করছি, কিন্তু আমরা সামাজিক সংগঠন দেখতে গেলে ছেলেদের পুরুষদের ছাড়া আমরা চলতে পারি না। তো যখন আমাদের পুরুষদের ছাড়া আমাদের মেয়েদের হয় না, তখন আমরা ওদের নিয়েও কাজ করবো, সেটা আমাদের চিন্তাধারা করে নিয়েছি। মানে যেটা আমরা বলি অর্ধেক আকাশ নারী, অর্ধেক আকাশ পুরুষ, মানে সকলে সমানভাবে সমতার কথাটাই সেখানে বলা হয়েছে। গত এক্সিবিশন আমরা যেটা করেছি 22-এ, ওইটা আমরা সহযাত্রী নাম দিয়েছি। এক্সিবিশন নামটি আমরা সহযাত্রী দিয়েছি, যার জন্য আমরা সমানভাবে চলতে পারি ওদের সঙ্গে আর কি। বাহ। আর তোমাদের এই লা ফেমের ভবিষ্যৎ কি পরিকল্পনা রয়েছে? কি ধরনের কাজ ভবিষ্যতে তোমরা করতে চাইছো? এখন আমরা যা কাজ করছি, আমরা গত 22-এ আমরা বাইরে কাজ করে দিল্লিতে এক্সিবিশন করে এসেছি, সিমলাতে এক্সিবিশন করেছি। নেক্সট আমরা চিন্তা করছি আমরা আরও যেন বেটার করে আরও সামনে এগোতে পারি আমাদের লা ফেমা নিয়ে। আমাদের দিল্লিতে যে কাজ হয়েছিল, তখন আমাদের অঞ্জলি মেনন আমাদের ওপেনিং করেছিল। উনি আমাদের সংগঠন দেখে ভীষণ খুশিও হয়েছিল যে মেয়েদের এমন একটা সংগঠন এত দূরে এসে আমরা এক্সিবিশন করেছি। উনি ভীষণ প্রশংসাও করেছে আমাদের। তো আমরা নেক্সট আবার চিন্তা করি যে সামনে আর একটু যাতে আমরা বেটার করতে পারি। বাহ, এতক্ষণ আমরা কথা বলছিলাম লা ফেমেরই আরও একজন সদস্যা
তাপসী দেববর্মার সাথে আমরা শুনছিলাম অনেক গুরুত্বপূর্ণ কিছু কথা। দিদি, ধন্যবাদ তোমাকে অনেক। সুস্মিতা সেনগুপ্ত, দিদি আপনার আঁকাটা দেখছিলাম আর সত্যি অভিভূত হচ্ছিলাম। যতটা বুঝতে পারছিলাম, আমি বুঝতে পারছিলাম কিছুটা, কিন্তু আমাদের দর্শক বন্ধুদের জন্য আপনি একটু খুলে বলুন আপনার ছবি সম্পর্কে। এটা অ্যাকচুয়ালি প্রেজেন্ট সিচুয়েশানের উপরে করেছি। আমি প্রেজেন্ট সিচুয়েশান নিয়ে বেশি কাজ করি, অবশ্যই মহিলাদেরকে নিয়ে। এটা যে আরজিকর যে ঘটনাটা ঘটেছে সেটার পরিপ্রেক্ষিতেই আমি বলেছি যে এই ঘটনাটা অবমূল্য হচ্ছে, সব জায়গাতেই সমানেই হয়ে যাচ্ছে, কিন্তু সেরকমভাবে কিন্তু বিচার কেউ পাচ্ছে না। সেটার প্রতিবাদেই আমার এই কাজটা করা। এই যে বিষয়গুলো উঠে আসছে, যে আপনি যে বিষয়টার কথা বলছেন, আমরা কিন্তু দেখতে পাই এত কিছুর পরেও কিন্তু এই বিষয়গুলো এখনও সমাজ থেকে আমরা দূর করতে পারছি না। তো কি মনে হয়, এই যে চিত্রশিল্প আপনারা একটা আন্দোলনের সূচনা করেছেন আমরা বলতে পারি, তো সেই আন্দোলনের মধ্য দিয়ে কী আশা রাখেন? কতটা সমাজকে এই কলুষতা থেকে আমরা মুক্ত করতে পারি? এই নারীদের বিষয়ে জিজ্ঞেস করছি। এটা আমরা চেষ্টা করছি, আমরা তো করবই চেষ্টা, কিন্তু ফল এখন পর্যন্ত এটার কোনো ফল পাওয়া যায়নি। যেরকম এই কেসটার ক্ষেত্রেও এটা মানে থিতিয়ে গেছে ব্যাপারটা, কিন্তু এরকম হয়েই যাচ্ছে, দিনের পর দিন এরকম ঘটনা ঘটেই যাচ্ছে, কিন্তু সেটা হয়তো নিশ্চয়ই কোনো দিনও একদিন আমরা এটা রেজাল্ট আমরা পাবো, কিন্তু তার জন্য আন্দোলন তো বন্ধ করে থাকা যাবে না, সেটা আমাদের চালিয়ে যেতে হবে। এরকমভাবে আমরা মুখ বন্ধ করে মানে পেন্টিংয়ের মধ্যে দিয়ে আমরা এই প্রতিবাদগুলো জানানোর চেষ্টা করব। আপনাদের ভাষা হচ্ছে এই চিত্রশিল্প, আমরাও চাইব এই ভাষার মাধ্যমে আন্দোলন যেন আরও অনেক দূর ছড়িয়ে পড়ে এবং নারীরা যেন আমরা সত্যি যে স্বাধীনতার কথা দাবি করি সেই স্বাধীনতা আমরা ফিরে পাই। ধন্যবাদ আপনাকে। এই মুহূর্তে আমার সাথে রয়েছে সুদীপ্তা মালাকার। দেখতেই পাচ্ছি আমরা খুব ভীষণ সুন্দর একটি স্কাল্পচার কিন্তু আমরা আমাদের সামনে দেখতে পাচ্ছি। আপনার এই কাজের পেছনে এই যে ভাবনা বা ভালোবাসা কবে থেকে এবং কিভাবে? আমি ছোটোবেলা থেকেই শিল্পকে ভালোবাসতাম। তখন হয়তো বা আমি যখন আঁকার স্কুলে শিখতাম তখন আমি পেন্টিংটাকে শিখতে পেরেছি। তারপরে পরবর্তী সময় যখন আমি 12th ক্লাস দিয়ে আমি যখন গভর্নমেন্ট আর্ট কলেজ লিচুবাগানে ভর্তি হই, প্রথম বছরে ছিল আমাদের সবগুলো কমনই, তারপর বছর থেকে আমাদের একটা চুজ করতে হয়েছিল। সেখানে আমি আমার স্কাল্পচারটাকেই বেছে নিয়েছিলাম। প্রথম বছরে আমার স্কাল্পচারটাকে ভালো লেগেছিল, তখন থেকে আমি স্কাল্পচার নিয়ে স্টাডি করি। এখানে 4 বছরের কোর্স কমপ্লিট করে আমি 2015 সালে শান্তিনিকেতনে কলাভবনে আমি মাস্টার্সের জন্য অ্যাপ্লাই করেছিলাম। তারপর 2017 সালে ওখান থেকে আমি কলাভবন থেকে মাস্টার্স কমপ্লিট করে বেরিয়েছি। এই যে দেখতে পাচ্ছি এটা কি দিয়ে এবং কিভাবে করেছেন, ভেতরে কি রয়েছে? হ্যাঁ, আমি এটা নারকেলের ছিবড়া, যেটা আমরা সোফায় টোফায় ইউজ করে, তারপর তার উপরে আমি উল দিয়ে বুনেছি এটাকে। এটার একটা তো বিষয়বস্তু রয়েছে, সেই বিষয়টা নিয়ে একটু বলবেন। আমি যখন থেকে শান্তিনিকেতনে গেছি পড়াশোনা করতে, তখন থেকে আমাকে প্রথম বলেছিল কলাভবনের টিচাররা, প্রফেসরটা, যে শান্তিনিকেতনটাকে পুরো ঘুরে দেখার জন্য। তখন আমি ওখানে দেখেছি যে একটু রিলেশনটাকে শান্তিনিকেতনে সবার মধ্যেই মেয়ে ছেলে, তখন ওই রিলেশনটাকে আমি আমার কাজের মধ্যে তুলে ধরলাম। তো এটাও তার ব্যতিক্রম কিছু নয়, একটু অর্গানিক ফর্মটাকে নিয়ে আমি এখন স্টাডি করে যাচ্ছি। তো এটা একটা অর্গানিক ফর্ম, দেখতেই পাচ্ছেন শুক্রাণুর একটা ধরন দিয়েছি। শুক্রাণু যে এরকম একটু লড়াই করে একটা যুদ্ধের মতো, যেটা যে ফাইট করে আগে যেতে পারবে সেই জয়ী হয়। তো এটাও এই কাজটার মধ্যে আমি একটা জিনিস দেখিয়েছি যে আগে একজন চলে যাচ্ছে, ওই বিষয়টাকে নিয়ে আমি কাজ করেছি। অসাধারণ একটা ভাবনা এবং ভীষণ ভীষণ সুন্দর। অনেক ধন্যবাদ আপনাকে।
আমাদের সাথে রয়েছে এই মুহূর্তে চিত্রশিল্পী ঈশিতা চৌধুরী। ঈশিতা, আপনার কাছ থেকে যে বিষয়টি জানার, আপনি তো বহুদিন ধরে এই চিত্রশিল্পের সাথে নিজেকে যুক্ত রেখেছেন, তো কি মনে হয় এতগুলো বছর পেরিয়ে এসে ভারতবর্ষে আমাদের জায়গাটাই চিত্রশিল্পীর জগতে বর্তমানে কোথায় রয়েছে? আমি বিগত 25 বছর ধরে এই ফিল্ডে কাজ করছি। 20 বছর ধরে তো আমি বাইরে আছি, নাগপুরে থাকি, আগরতলারই মেয়ে আমি, এখানেই পড়াশোনা, এখানেই সব কিছু। তো এখানের সাথে যে মানে বাইরের রেস্ট অফ দ্য ইন্ডিয়ার যে কানেকশানটা, এটা অদ্ভুত একটা। এখানের আমাদের ইস্টার্ন পার্টের থেকে নর্থ ইস্টের আলাদাই একটা ঐতিহ্য, আলাদাই একটা টোপোগ্রাফি বলুন, যাই বলুন, সব জিনিসটার সাথে একটা আমরা ওতপ্রোতভাবে নেচারের সাথে জড়িয়ে আছি। আমাদের সবার কাছেই একটা নেচারের একটা অদ্ভুত এফেক্ট লক্ষ্য করতে গুরুত্ব রয়েছে। হ্যাঁ, আমাদের শ্বাস প্রশ্বাসে আমরা ওইটা ফিল করি। হ্যাঁ, তো ওই যে আত্মিক টানটা, ওটা রেস্ট অফ ইন্ডিয়ার কাজের সাথে অনেকটাই ডিফার করে। এর জন্যই ওখানেই আমাদের কাজ অন্যদের থেকে একটু অনেকটাই মানে আলাদা, এবং আলাদাই ওটার মানে স্বীকৃতিও পায়। আমাদের লাস্ট এক্সিবিশন দিল্লিতে ললিত কলাতে হয়েছিল, তো সেখানে প্রচণ্ড প্রশংসা পেয়েছে, এবং অঞ্জলি ইলা ম্যাম ওপেন করেছিলেন এবং উনি খুব প্রশংসা করেছেন আমাদের কাজের। তো সেটা থেকে বোঝা যায় যে অল ইন্ডিয়া লেভেলে আমাদের লাফেমে এবং আমাদের ত্রিপুরা শিল্পীরা যথেষ্ট পরিমাণে মানে খ্যাতি অর্জন করেছে, এবং তার মানে স্ট্যান্ডার্ডটাও সেই মেনটেন করেছে। আমাদের নর্থ ইস্টের অনেকটা আমরা দূরে থাকি, আমাদের কমিউনিকেশন বলুন, ওই বলুন, সেটার জন্য আমরা অনেকটাই একটু ওইতে রয়েছি রেস্ট অফ ইন্ডিয়া থেকে, কিন্তু স্টিল আমাদের যে অ্যাটপার চলছি ওদের থেকে, এবং কিছু কিছু ক্ষেত্রে আমরা অনেক আগেও হতে পারি, সেটাই মনে হয়। অনেক ওদের ভালোবাসা এবং ওদের অনেক প্রশংসা পাওয়া গেছে লাস্ট টাইম। তো এইবারও আমি যে নাগপুরে থেকেও এখানের সব জিনিসটার সাথে ওতপ্রোতভাবে জড়িত, এবং প্রত্যেক বছর এক্সিবিশনে পার্টিসিপেট করা থেকে শুরু করে সব জিনিসটাই চেষ্টা করি করার আর কি। বা আমরা দেখতে পাচ্ছি ভীষণ সুন্দর। আমার মনে হয় আপনার ভাবনাতেও সেই একই, নারীদেরকে নিয়ে একটা আলাদা করে ভাবনা। আমি একটু ড্রিম সিরিজে কাজ করি, তো এই কাজগুলো শীর্ষকটা হচ্ছে, টাইটেলটা হচ্ছে অ্যাওয়েকেনিং ড্রিম। হ্যাঁ, তো এটা অ্যাওয়েকেনিং ড্রিম ইজ এ হোপ, মানে এটা একটা আশার একটা সঞ্চার করে। হ্যাঁ, জেগে যে জিনিসটা আমরা ভাবি বা যে স্বপ্নটা দেখি, সেটা আশা, হ্যাঁ, সেটা আমাদের হোপ। তো সেইটা ইজ এ টোটাল পজিটিভিটির একটা আছে। আমার পুরো সবগুলো পেন্টিংয়েই সেই জিনিসটাই বলার চেষ্টা করছে, সেই জিনিসটাই ওরা সববার ভেতর থেকে সেটাই, নেচার বলুন, সাবজেক্ট বলুন, সব জিনিস থেকে ওইটাই পজিটিভিটি একটা, যে সব জিনিসটা আশা, এবং জেগে যে জিনিসটা আমরা ফুলফিল করতে পারি, আশাটা স্বপ্নটা দেখি, সেটাই আমরা ফুলফিল করতে পারি। মানে জেগে দেখাটাই সবচেয়ে ইম্পর্টেন্ট আমাদের জীবনে। যে স্বপ্ন আপনি দেখেন, সেই স্বপ্ন অবশ্যই আরও অনেক অনেক বেশি বাস্তবায়িত হোক, এই কামনা করছি। ধন্যবাদ আপনাকে। দেখছিলাম মানে ভীষণ সুন্দর তৈরি। এটা কিসের উপর তৈরি? কাঠের উপর তৈরি। মানে কাঠের উপর, আপনি এখানে যেগুলো রয়েছে সবগুলো কাঠের উপর তৈরি। আচ্ছা, যে এই যে ভাবনা, আপনার এই বিষয়বস্তু একটা তো মানে ভাবনা থেকে এই বিষয়টা আপনি নির্ধারণ করেছেন, সেটি সম্পর্কে একটু শুরুতে বলুন। আমি শুরু থেকে, যখন থেকে এই কাজ করি, তখন আমি ফিমেল ফিগার নিয়ে কাজ করি, ফিগারেটিভ কাজ। তো এখন মানে জাস্ট একটু ব্রেক করতে চাইছি। এইগুলি অ্যাকচুয়াল মানে আমরা তো স্কাল্পচার, আমি স্কাল্পচার, তো স্কাল্পচার এটা হচ্ছে মেলেট বলে এটাকে। হ্যাঁ, মেলেট বলে, কিন্তু
এইটা দিয়ে মানে ছুঁড়ে ছুঁড়িয়ে করে করে কাজটা করি আর কি, কাঠের উপরে কাজ করি। তো এটাকে আমি মানে আমি আমার ভাবনা এটাকে আমি ফিগার মানে ভাবার চেষ্টা করেছি। তো ওই চিন্তা থেকে আমি এটা দিয়ে কাজ করেছি। আবার এটাকে দেখলে আবার বোতলের শেপও মনে হতে পারে, হ্যাঁ, কিন্তু আমি আমার ভাবনা এটাকে ফিগারই ধরেছি আর কি, ওই হিসাবে আমি কাজটা করেছি। কতদিন ধরে এই পেশার সাথে নিজেকে যুক্ত রেখেছেন? এই পেশা আমি 1995 থেকে আমি যুক্ত, হ্যাঁ, তখন থেকেই যুক্ত। আচ্ছা দিদি, একটা কথা কি মনে হয় না যে বহু স্টুডেন্টস রয়েছে যারা এখন চিত্রশিল্পের সাথে নিজেদেরকে যুক্ত রেখেছেন বা যুক্ত করছেন, কিন্তু একটা সময়ের পর হয়তো বা কলেজ পেরোলেই ওরা কিন্তু এই শিল্প থেকে ধীরে ধীরে সরে আসছে, কি বলবেন এই বিষয়ে? মেয়েদের কথাই আমরা বলছি, বিশেষ করে মেয়েরা বেশিরভাগই দেখা যায় যে এই কলেজটা কমপ্লিট হলো বাস আস্তে করে নিজেকে সরিয়ে দিল, কেন? এইটার অনেকগুলি কারণ থাকতে পারে, হ্যাঁ থাকতে পারে না, আছেও। কেউ কেউ হয়তো মানে বাড়ির চাপে হয়তো করতে পারছে না, করতে চায় না, মানে আর বেশি নিজেকে ঝঞ্ঝালে জড়াতে চায় না। কেউ মানে দেখা যায় যে বিয়ে টিয়ে হয়ে যায় পারিবারিক, মানে এটা আমি কারোকে আঘাত করে কিছু বলছি না, তো এটা হয়ে যায়। ঠিক আছে, বুঝতে পেরেছি। এটার মধ্যে অনেকটা সময় দিতে হয়, যে সময়টা আমরা দিতে পারি না, সংসারের চাপে আমরা পারি না, সত্যি কথা যেটা। তো সেটার জন্য যেহেতু সময় দিতে পারছি না, তো সরিয়ে দেয় নিজেকে। সেই জায়গায় দাঁড়িয়ে আপনার হয়তো বা এই উত্তরটা আমাদের অনেকেরই জানা, কিন্তু তারপরেও আপনার কাছে করা যে আপনি এই সময় দাঁড়িয়ে যেহেতু এই যুদ্ধই বলবো এক প্রকার চালিয়ে যাচ্ছেন, তো যারা এইভাবে চালাতে চায় তাদের উদ্দেশ্যে কি বলবেন? যারা এইভাবে চালাতে পারে তারা তো জয়ী হয়ে যায়। যেমন আমি আমার নিজের কথাই আমি বলছি। রিসেন্টলি আমার বেবি হয়েছে, এখনও 2 বছর হয়নি। তো মানে আমি কিভাবে যে কাজটা করেছি আমিই জানি। আমারই একজন দিদি আমাকে মানে বলেছে যে ঠিক আছে বেবি হয়েছে তো কি হয়েছে, নিজেকে হারাবি না, নিজের পরিচয়টা যেন একদমই না হারায়। এখানেই আছে দিদি উপস্থিত, কিন্তু মানে আমার ওই কথাটা সব সময় শুধু মাথায় আঘাত করেছে। আমি বলি না, আমি করবই যেভাবেই হোক। তো অনেক দিন পরেই যে না, নিজের মানে কিছুটা হলেও আমাকে সময় দিতে হবে, ওই করে আমি মানে কাজটা, সেটাই মানে যতই বাধা আসুক আমাদেরকে সমস্ত কিছু বাধা পেরিয়ে এবং নিজের মানে মনের শক্তিটা রেখে তবে আমাদের এগিয়ে যেতে হবে, চারিদিক থেকে যত বাধা আসুক। এবং আমরা যদি সেটা দৃঢ়ভাবে করতে পারি তাহলে হয়তো আমরা নারীরা সাকসেস হবে। অনেক ধন্যবাদ দিদি আপনাকে। কথা বলবো রত্না নন্দীগণ চৌধুরীর সাথে, চিত্রশিল্পী। দিদি, দেখতে পাচ্ছি এখানে একটি অসাধারণ রাধা মাধবের চিত্র, রাধা মাধবের চিত্র। তো তুমি অনেক বছর ধরে আমি জানি যে এই চিত্রশিল্পের সাথে যুক্ত রয়েছে, তো তোমার চিত্র এখানে যেগুলো রয়েছে, এখানে রয়েছে ওদিকেও দেখতে পাচ্ছি। তো তোমার যে এবারের যে এখানে প্রদর্শনীতে প্রেজেন্টেশন, সেই বিষয়টা নিয়ে একটু বলো। আমি আসলে 50 বছর আগে সেই আর্ট কলেজের ফার্স্ট ব্যাচ, হ্যাঁ, তারপর 4th ইয়ারেই আমি ইন্ডিয়ান পেন্টিংয়ের উপর কাজ করেছি। সেই থেকে আমি মানে ইন্ডিয়ান পেন্টিংটা আমার এত ভালো লাগে যে এর উপর স্টাডি করতে 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 এটা আমার ভিতরে ঢুকে গেছে আর কি। তো ইন্ডিয়ান পেন্টিংয়ের উপর খুব একটা কাজ হয় না, আমি ওইটাকে ধরে রাখার চেষ্টা করেছি, যে পুরনো জিনিসটাকে আমার নিজের মতো করে সেই নতুনভাবে একটু সৃষ্টি করে কিছু নেচারকে নিয়েও আমি কাজ করি। সেই ইন্ডিয়ান পেন্টিংয়ের নেচার যে স্টাডি করা আছে, তার সঙ্গে যেমন কদম গাছটা দিয়েছি, সেইটা আবার স্টাডি করে আমি আলাদা করে এটার সঙ্গেই করেছি। যে রাধা মাধব মানে কৃষ্ণ, রাধা তো কৃষ্ণ সেই কদম গাছে উঠে বাঁশি বাজাচ্ছে, এটা আমার মনের মধ্যে অনেক দিন ধরে সার ছিল আঁকার। তো এটা ইন্ডিয়ান পেন্টিংয়ের স্টাইলে আবার নিজস্ব কিছু দিয়ে, যে প্রকৃতির সঙ্গে মিলিয়ে, দুটো মিলিয়ে আমি এই ছবিটা করেছি আর কি। সব কিছুকে ফেলে তুমি বলছিলে যে নারী নিয়ে তোমার একটা আলাদা ভালোবাসা রয়েছে, কেন? নারীর তো আলাদা একটা পাওয়ার আছেই, তুমি নিজে একজন নারী সেটা তো রয়েছে, তারপরেও এই কলাটার প্রতি বেশি আগ্রহ। হ্যাঁ, নারী ছাড়া কোনোটা হবেই না, সৃষ্টির শুরুই নারী,
কাজে নারী ছাড়া কোনোটা হবে না। নারী আমাদের ঘরে বাইরে সর্বত্রই নারীর। ঘর সামলেও আমি লাফেমকে প্রথম যখন সৃষ্টি হলো, আমি অবশ্য অনেক বছর আমার বন্ধ ছিল আঁকা। ওই সংঘমিত্রা দিয়ে আমাকে আবার জোর করে টেনে এনেছে। উনি আমাদের ম্যাডাম, বলে তুমি এত ভালো হাত তোমার, তুমি কেন ছেড়ে দিলে, তুমি লাফেমে থাকতেই হবে, কাজ করতে হবে। সেই থেকে শুরু করেছি আবার কয়েক বছর ধরে, তো করে যাচ্ছি। সেই আগের হাত নেই, কিন্তু তবু করে যাচ্ছি যে সব কিছুর মাঝেও সৃষ্টিটাকে রাখতেই হবে। এবং প্রকৃতিকেও আমি খুব ভালোবাসি। প্রকৃতিরও যে আগের যেমন জিনিসগুলো, সেই ইন্ডিয়ান পেন্টিং থেকে শুরু করে সেইগুলিকে ধরে রাখার চেষ্টা করছি। আবার প্রকৃতিতেও যেগুলো বিলুপ্ত হয়ে যাচ্ছে সেগুলোকে ধরে রাখার চেষ্টা করছি। এভাবেই চেষ্টা করতে থাকো। এই বছরে মানে এতগুলো বয়স পেরিয়ে এসেও যে এই অসাধারণ প্রচেষ্টা, সত্যি স্যালিউট জানাই তোমাকে। অনেক অনেক ধন্যবাদ। আমরা কথা বলবো, আমাদের একজন ছোট্ট বন্ধু আমার পাশে রয়েছে। কি নাম বাবু তোমার? আদ্রিজ দে। বাহ, ছবি আঁকতে ভালোবাসো? হ্যাঁ। আচ্ছা, তো এখানে যে ঘুরে দেখছো, তো তাতে ছবিগুলো কেমন লাগছে, আঁকাগুলো? ভালো লাগছে। ভালো লাগছে। এমন ইচ্ছে আছে যে ভবিষ্যতে বড় হয়ে তুমিও এই ধরনের এক্সিবিশন করবে? হ্যাঁ। মানে এরকম করে তুমিও করবে, তোমার আঁকাগুলো এইভাবে মানে এক জায়গায় রাখা হবে, সবাই এসে দেখবে, ইচ্ছে আছে কি এমন? হ্যাঁ। আচ্ছা, তো এই ছবিগুলোর মধ্যে তুমি যে ছবি আঁকো, কী ধরনের ছবি আঁকতে তোমার সবচাইতে বেশি ভালো লাগে? সামার সিজন। সামার সিজন মানে নেচারের ছবি আঁকতে ভালোবাসো। আচ্ছা, আর এছাড়া? না, নেচারটাই সবচাইতে বোধহয় প্রিয়। ঠিক আছে, তুমি এইভাবেই আরও অনেক অনেক ছবি আঁকো, ঘুরে দেখো। ভালো লাগছে তো নিশ্চয়ই। কার সাথে এসছো? মায়ের সাথে। ঠিক আছে, মায়ের সাথে ঘুরে ঘুরে আরও সব ছবি দেখো, এবং আস্তে আস্তে বড় হয়ে তুমিও একজন বড় চিত্রশিল্পী হবে। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। এতক্ষণ ধরে বন্ধুরা আমরা দেখছিলাম মহিলাদের দ্বারা পরিচালিত একটি চিত্রশিল্পের প্রদর্শনী। লাফেমের দ্বারা এই চিত্র ভাস্কর্য শিল্পের প্রদর্শনীটি অনুষ্ঠিত হয়েছে সিটি সেন্টারের আমাদের যে আর্ট গ্যালারি রয়েছে সেখানে। এবং এই আর্ট গ্যালারিতে এসে আমরা দেখতে পেলাম যে অসাধারণ ভাবনা, বিশেষ করে নারীরা নারীদেরকে নিয়ে অত্যন্ত সুন্দর ভাবনা বেড়েছেন। তাদের এই চিত্রগুলোতে আমরা তারই একটি প্রতিফলন দেখতে পাই। দৃপ্ত পথে, দৃঢ় চিত্তে নারীরা এইভাবে এগিয়ে চলুক সামনের দিকে, এই আশা আমরা রাখছি। দূরদর্শন ত্রিপুরার পক্ষ থেকে লাফেমে পরিবারের প্রত্যেকের প্রতি আমাদের কৃতজ্ঞতা এবং শুভেচ্ছা। আমরা আমাদের আজকের অনুষ্ঠান এখানেই শেষ করব। যেতে যেতে শুধু বলবো, লাফেমে পরিবারের উদ্দেশ্যে শুভ কর্মপথে ধরো নির্ভয় গান। নমস্কার।